নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী দেবীপ্রসাদ রায়চৌধুরীর লেখা একটি উপন্যাস জঙ্গল, আজকের 10ম পর্ব। শান্তিপুর গ্রামে দিন কত ঘুরে আসার শখ ছিল। পিসেমশাই অনেক দিন থেকেই লেখালেখি করছিলেন। সেবার পুজোয় সুযোগটা নেওয়া গেল। পিসেমশাই লম্বা ছুটি, আমার পিস্তুত ভাই রমেনকেও পাওয়া যাবে। সময়টা কাটবে ভালো। বড় শিকার না পাই ঝিলে মাছ ধরার আয়োজন মজুদ ছিল। পূজা উপলক্ষে পিসেমশাই সপরিবারে একবার গ্রামের বাস্তুভিটায় আসতেন। বুড়িমা বেঁচে, সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ হতো। পিসেমশাইয়ের বাড়িতেই পুজো। পূর্বপুরুষেরা প্রতিমা প্রতিষ্ঠা করেছিলেন। সে নিয়মের পরিবর্তন হওয়ার উপায় নেই। গত্যন্তরে আজও প্রাচীন নিয়ম চলে আসছে। আগেকার দিনের জাঁকজমক নেই, তবে উৎসবকে কেন্দ্র করে মেলামেশার সুযোগ পাওয়া যায়। জঙ্গল ঘেঁষা গ্রাম। স্টেশন থেকে পিসেমশাইয়ের বাড়ি বেশ খানিকটা দূরে, কম হলেও মাইল 5 হবে। জঙ্গল ভয়ঙ্কর কিছু নয়, তবে মাঝে মাঝে বড় বাঘও ঘন জঙ্গল থেকে ছুটকে এদিকে এসে পড়ে। সন্ধ্যার গা ঘেঁষে গাড়ি স্টেশনে এসে থামল। প্রায় 3 ঘন্টা লেট। ইঞ্জিনের কি কল বিগড়েছিল। এদেশে বাহন বলতে কেবল পালকি কিংবা গরুর গাড়ি। মানুষের কাছে চড়ার আপত্তি থাকায় পিসেমশাই স্টেশনে গরুর গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। আমাকে শনাক্ত করার জন্য সঙ্গে এসেছিল নিতেন। প্রথমে সে জিজ্ঞাসা করলে, আপনার সেই দামি বন্দুকটা এনেছেন তো? আর সেই প্রকাণ্ড বিজলি আলো? নিতেন বন্দুক বেজায় ভালোবাসে। ম্যাগাজিন রাইফেল ঘাঁটতে গেলে সে যে কত রকম করে ঘুরিয়ে দেখে তা বলে শেষ করা যায় না। ছোট ছেলের নতুন পুতুল পাওয়ার মতো। নিতেন গ্রামেই থাকে, ক্ষেত জমি দেখাশোনা করে। পুজো বা অন্য ক্রিয়াদি উপলক্ষে পিসেমশাইয়ের বন্দুক নিয়ে ফাঁকা আওয়াজ করে, কতকটা বাজি ফোটানোর মতো। দামি বন্দুক সম্বন্ধে আমার কাছ থেকে আশ্বাসবাণী পেয়ে বেজায় খুশি হয়ে উঠল। নিরিবিলি স্টেশন, এখানে আবার কুলিও পাওয়া যায় না। নিজেরাই টেনে হেঁচড়ে জিনিসপত্র নামালাম। মালের সংখ্যা আর লাগেজের ভাড়া কমাবার জন্য হোলডলকে তার নামে সার্থকতা দিতে হয়েছিল। জামা কাপড়, দাড়ি কামানোর সরঞ্জাম, মায়ের উপরই জুতো জোড়াও পরেছিলাম হোলডলের ভিতরে। সুসভ্য শয্যাবরণ সস্তার চালাকি সহ্য করতে না পারায় বেডের চামড়া দুটো বকলসের সঙ্গে আড়াআড়ি বাঁধিয়েছিল। এ দ্বন্দ্বকে কোনো প্রকারে চরমে উঠতে দিইনি, কিন্তু তাড়াহুড়োয় বিছানা নামাবার সময় শেষ রক্ষা হলো না। সশব্দে সব কিছু ফাঁস হয়ে গেল। একটা মর্মান্তিক দৃশ্য। পুনরায় গুছাতে গিয়ে নিতেন আর আমি হিমশিম খেয়ে যেতে লাগলাম। ইতিমধ্যে ট্রেন ছেড়ে দিয়েছে। প্ল্যাটফর্ম যাত্রী শূন্য। ল্যাম্পপোস্টে কেরোসিনের আলো জ্বালার আয়োজন চলেছে। সমস্ত প্ল্যাটফর্মে মাত্র 2টি আলো জ্বলে, 2 প্রান্তে। হোলডল বাঁধার সঙ্গে নিতেনের কাছে শিকারের খবর নিচ্ছিলাম। সে বললে, অনেক বছর হয়ে গেল এদিকে বড় বাঘ আসে না। ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা পাকা হবার পর থেকে পাটের আড়তদাররা সদর রাস্তার ওপর গদি বসিয়েছে। লোকেরা এখন রাস্তাতেই পানবিড়ি কেনে। গদির কাছাকাছি 2-3টি পানের দোকান। কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গে স্টেশন মাস্টার চিৎকার করে উঠলেন, বাঘ বাঘ, ওকে নিলে। ফিরে দেখি ওদিককার ল্যাম্পপোস্ট থেকে মইটা মাটিতে পড়ে গিয়েছে। যে লোকটি আলো পরিষ্কার করছিল তাকে আর দেখা যাচ্ছে না। স্টেশন মাস্টার তখনও চিৎকার করছেন, ওই নিয়ে যাচ্ছে ডোবার দিকে। হোলডল ছেড়ে আমরা ছুটে এলাম তার কাছে। প্ল্যাটফর্মের চৌকিদারও তার সরে চিৎকার শুরু করে দিয়েছে। সকলে মিলে যখন ডোবার দিকে পৌঁছেছি, তখন বাঘ মানুষটাকে ফেলে পালিয়েছে। লোকটা তখনও মরেনি। সকলে পাজাগোলা করে স্টেশনে তুলে নিয়ে এলাম। এই মুল্লুকে আবার ডাক্তার পাওয়া যায় না। একজন হোমিওপ্যাথিক ওষুধ দেন। তার বাড়িও অনেক দূরে। আমার কাছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিল। ও মুড়োয় গিয়ে তাড়াতাড়ি অ্যাটাচি থেকে বার করে নিয়ে এলাম, কিন্তু ওষুধ কাজে লাগানো গেল না। আনতে আনতেই লোকটির প্রাণ বেরিয়ে গেল। ঘাড় একেবারে ভেঙে গিয়েছিল।
তার উপর রক্তক্ষরণ হয়েছিল যথেষ্ট। আমাদের পুজো বাড়িতে যাওয়া বন্ধ হয়ে গেল। গারোয়ান ইতিমধ্যে গাড়িটাকে প্ল্যাটফর্মে তুলে বলদ দুটোকে জোর থেকে খুলতে আরম্ভ করেছে। সে কিছুতেই সন্ধ্যা ঘাড়ে করে ও রাস্তায় যেতে রাজি নয়। নিতেনও তার সঙ্গে যোগ দিলে। মরা মানুষটিকে স্টেশন ঘরের বেঞ্চিতে শুইয়ে রাখতে রাখতে দিনের আলো শেষ হয়ে গেল। হাতের নাগালে রেল কোম্পানির একটিমাত্র লণ্ঠন। স্টেশন মাস্টার হাতছাড়া করতে রাজি হলেন না। স্টেশন ঘরেও রাত্রিবাসের হুকুম নেই। প্রবেশপথেই লেখা দেখেছি, নো অ্যাডমিশন। মাস্টারমশাই ঘরে তালা লাগাতে ব্যস্ত। কি আর করা যায়, তারই গৃহে আশ্রয় ভিক্ষা চাইতে হলো। নিতেন দেখি বন্দুক দেখার শখ একেবারে চাপা দিয়ে দিয়েছে। একলা শুধু হাতে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে যাওয়ার সাহস ছিল না। ঠিক জানতাম বাঘ নিকটেই কোথাও ওত পেতে আছে। গত্যন্তর না দেখে আশ্রয় ভিক্ষা করতে হলো। স্টেশন মাস্টারের বাসাবাড়ি রেল কোম্পানির দেওয়া, স্টেশনের ঠিক পিছনে। দেড়খানি ঘর, সামনেই তদুপযুক্ত এক ফালি বারান্দা। প্রবেশপথ বাদ দিয়ে দুপাশেই টাটি দিয়ে ঘেরা। একদিকে হেসেলের ব্যবস্থা, অপর দিকটা বোধ হয় স্নানের জন্য রাখা হয়েছে। সংক্ষেপে বাসস্থানটি একটি বৃহৎ হোলডল। যেদিকে স্নানের ব্যবস্থা সেদিকটা আড়াল, সান্ত্বনার বস্তু হয়ে আছে। কারণ টাটির অধিকাংশ স্থলই বয়সের প্রাচীনত্বে ধসে গিয়েছে। স্বাভাবিক জীর্ণতাকে ঢাকা দেবার কোনো প্রয়োজন হয়নি। মাস্টারমশাই নিষ্ঠাবান ব্রাহ্মণ। আমাদের প্রত্যেকের জাত খুঁজে নিয়ে বারান্দায় থাকার স্থান নির্দেশ করে দিলেন। এই অনুসন্ধানের ফলে বেচারা গারোয়ানকে আমাদের কাছ থেকে পৃথক হতে হলো। অস্পৃশ্য স্থান পেলেও বিপরীত দিকের কোণায়, যেখানে আড়ালের নামে সব কিছুই ফাঁকা হয়ে গিয়েছে। গারোয়ান বলদ দুটোকে বারান্দার সামনে বেঁধে বিনা আপত্তিতে কোণায় আশ্রয় নিলে। অতিথি সৎকারের কর্তব্য শেষ করে মাস্টারমশাইয়ের দরজা বন্ধ করে দিলেন। তার সঙ্গে ঘরোয়া লণ্ঠনটাও ভিতরে ঢুকল। আমাদের জন্যে রইল রেল কোম্পানির এক রোখা লণ্ঠন। ডাইনে বায়ে কিছু দেখা যায় না। পাশ থেকে গাঁটকাটা পকেট মেরে দিলেও তাকে হলপ খেয়ে শনাক্ত করার উপায় নেই। দুপাশে অন্ধকারের ঠেকায় কোম্পানির আলো সোজা চলে। গাড়ি থেকে নামতেই আকাশ মেঘলা দেখেছিলাম। অন্ধকার ঘনিয়ে আসার সঙ্গেই ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হলো। তার সঙ্গে থেকে থেকে দমকা হাওয়া। আমাদের সামনেটা একেবারে খোলা। বৃষ্টির ছাটে লণ্ঠনের কাঁচ ফাটার সম্ভাবনা থাকায় আলোটা দেয়াল মুখো করে ভিতর দিকে সরিয়ে রাখলাম। হেসেলের সরঞ্জাম সামলে নেবার দরুন আমরা তিনজনে যেটুকু স্থান পেয়েছিলাম তাতে স্বল্প পরিধির ভিতর বাবু হয়ে বসারও জায়গা ছিল না। টাটির বেড়ায় নিজেদের ছায়াই কেমন রহস্যময় হয়ে উঠেছিল। ভাবছিলাম, এরকম খোলাখুলির আড়াল নরভুক বাঘ সম্বন্ধে কতটা নিরাপদ, বিশেষ করে যেখানে তার মুখ থেকে আহার কেড়ে নেওয়া হয়েছে। বন্দুকটা কাছে না থাকায় বেশ অস্বস্তি বোধ করতে লাগলাম। দেখতে দেখতে মুষলধারায় বৃষ্টি নামল, তার সঙ্গে বজ্রপাতের সংকেত। বৃষ্টির ঝাপটা আড়াল অগ্রাহ্য করে আমারই ওপর আক্রোশ চালাতে লাগলো বেশি, কারণ আমিই ছিলাম সকলের আগে। বৃষ্টির বিরাম নেই, সময় কেটে যাচ্ছে, রাত এগিয়ে চলেছে। ক্ষুধা তৃষ্ণায় অবসাদগ্রস্ত দেহ ঘুমের আশ্রয় খুঁজতে লাগল। সবে একটু তন্দ্রায় এসেছে, এমনই সময় বলদ দুটো হুড়োমুড়ি লাগিয়ে দিলে। পরক্ষণেই মনে হলো গারোয়ানের দিক থেকে গোঙানির মতো আওয়াজ আসছে। হাঁটুর ওপর মুখ গুজরে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম। মুখ তুলতে ঘুম চোখে ঝাপসা আলোয় দেখি বারান্দা থেকে কি একটা বড় সড়ো জানোয়ার বেরিয়ে যাচ্ছে। চোখ খুলে তাকালাম, কি সর্বনাশ! ও যে বাঘ! পিছন দিকটা তখনও আলোর মধ্যে রয়েছে। ভয়ে প্রায় বেহুশের মতো হয়ে গিয়েছিলাম। অন্ধকারে তার চেহারা মিলিয়ে যেতে হুঁশ ফিরে এলো। এতক্ষণে চিৎকার করার অবসর পেলাম। স্টেশনের চৌকিদার চাঙ্গা হয়ে বসল। নিতেন বসে বসেই মরার মতো ঘুমোচ্ছে। তাড়াতাড়ি আলো ফেললাম গারোয়ানের দিকে। লোকটা সেখানে নেই। বারান্দার বাইরে দেখবার চেষ্টা করলাম। বলদ দুটোর ওপর আলো আটকা পড়ে গেল। উঠে দাঁড়ালাম বলদের ওপর দিয়ে দেখবার জন্যে। দৃষ্টি বেশি দূর চলে না। বৃষ্টির ঝাপটায় সব ঝাপসা হয়ে গিয়েছে। মাস্টারকে জাগাবার জন্য দরজায় ধাক্কা দিতে লাগলাম। বাঘ বাঘ বলে চিৎকার করলাম। চৌকিদারও দুই একবার চেষ্টা করলে, কিন্তু দ্বার আর উন্মুক্ত হলো না।
পুনরায় গুড়িসুড়ি মেরে বসতে হলো। আলোটা নিভিয়ে দিলাম। আলো না থাকলে বাঘ ঘরে চড়াও হতো না। ভাঙা টাটির ফাঁক দিয়ে একলা মানুষকে দেখবার সুবিধা আমরাই করে দিয়েছিলাম। বাঘের দৃষ্টি এমন তীক্ষ্ণ নয় যে বৃষ্টির ঝাপটা আর অন্ধকার ডিঙিয়ে আড়ালের পিছনে মানুষ খুঁজে বার করে। সামনে তাজা বলদ ছেড়ে মানুষের প্রতি পক্ষপাতিত্ব মানেই বিশেষ আহারে অনেক দিন থেকে অভ্যস্ত। সমস্ত রাত প্রায় জেগেই কাটিয়ে দিলাম। ভোরের দিকে ঝড় বৃষ্টি থেমে গেল। মাস্টার দরজার পাল্লা একদিক সামান্য ফাঁক করে জিজ্ঞাসা করলেন, রাত্রে কিছু ঘটেছিল নাকি? সহজভাবেই উত্তর দিলাম, গারোয়ানকে বাঘে নিয়েছে। সঙ্গে সঙ্গে সশব্দে তিনি দরজা বন্ধ করে দিলেন। সকাল হতে শুনলাম ঘরের ভিতর থেকেই ওপাশে কাকে ডাকাডাকি করছেন। প্রত্যুত্তরে কে একজন বাইরে থেকে জানালো, আসছি। দরজার কড়া নাড়তে নামধাম জিজ্ঞাসা করে ধীরে পূর্বপ্রথায় পাল্লা খুলতে লাগলেন। আমাদেরকেই তার সন্দেহ। বাঘে মানুষ ধরার সঙ্গে আমাদের যেন ঘনিষ্ঠ যোগ ছিল। চৌকিদার আর কড়ানাড়া মানুষটিকে কাছে পেয়ে দরজা খুলে বেরিয়ে এলেন। গারোয়ানের কি হলো খোঁজ নেবার জন্য মন্ত্রণা সভা বসে গেল। ওদিকে মরা মানুষটা ঘরের ভিতর তালাচাবি দিয়ে বন্ধ। লাইন ক্লিয়ারের ডাক নিশ্চয় শুরু হয়ে গিয়েছে। মাঝে মাঝে এই লাইনেও গুডস ট্রেন চলে। সব কয়টির যোগাযোগে মাস্টার মশাইকে ঘর থেকে বেরুতে হলো। দল বেঁধে স্টেশনের দিকে এলাম। মাস্টার তালা খুলে ঘরে ঢুকতে আমি নিতেনকে নিয়ে প্ল্যাটফর্মের দিকে গেলাম। হোলডল ভিজে 10 গুণ ওজন বেড়ে গিয়েছে। দুজনে সেটা তুলতে পারলাম না। বিছানা ছেড়ে বন্দুকের বাক্স নিয়ে স্টেশনে ফিরলাম। কপাল ভালো, বাক্সের ভিতর এক ফোঁটাও জল ঢোকেনি। রাইফেলার টোটা বার করে নিয়ে স্টেশন ঘরেই বাক্সটা রেখেছিলাম। বন্দুক দেখে অকস্মাৎ মাস্টারমশাই সাহসী হয়ে উঠলেন। চৌকিদারকে হুকুম দিলেন, আদমি বোলাও। সে একলা বার হতে চায় না। আমরা ছাড়া স্টেশনে তখন কোনো লোকও নেই। মানুষ খুঁজতে হলে ডোমপাড়ায় যেতে হয়। ডোমপাড়া ডোবার কাছেই। ঠিক ওইখান থেকেই তো পানের বরজ শুরু। তার উপর চারধারে ঝোপঝাপ। বাঘ আবার মানুষটাকে নিয়ে ওই দিকেই যাচ্ছিল। আমরা সকলেই আতান্তরে পড়ে গেলাম। হেঁচড়ে নিয়ে যাওয়ার দাগ দেখেও একলা বেরিয়ে পড়ার উপায় নেই। চারধারেই জায়গায় জায়গায় হাঁটুর ওপর জল জমে গিয়েছে। শিকার ধরার পর বাঘকে সন্দিগ্ধ হলে মাইলখানেক পর্যন্ত প্রকাণ্ড গরুকে টেনে নিয়ে যেতে দেখেছি। মানুষের ওজন গরুর তুলনায় কিছুই নয়। ইতিমধ্যে কড়ানাড়া মানুষটি সাহস সংগ্রহ করে ফেলেছিল। জানালে বন্দুক নিয়ে যদি সঙ্গে চলি তাহলে ডোমপাড়ায় যেতে তার আপত্তি নেই। নিতেন এই সময় আমার মাল আগলানোর জন্য ব্যস্ত হয়ে উঠল। বললে, আমি এইখানেই থাকি, মালগুলো আলগা পড়ে রয়েছে। খোলা বিছানা প্ল্যাটফর্মে সেই মুড়োতে পড়ে লোকটা ঘরের ভিতর বসেই মাল সামলাতে লাগলো। পথে বার হওয়ার আগেই রাইফেল প্রস্তুত করে নিলাম। আমার ধারণা জন্মেছিল কাছাকাছি লুকাবার জায়গায় একমাত্র পানের বরজ, একে ঢাকা, তাই আরাম। বা গড়ি ভিতর কোথাও ঢুকে আছে। নিঃসন্দেহ হবার জন্য স্টেশন মাস্টারের ডেরা থেকে হেঁচড়ে টেনে নিয়ে যাওয়ার দাগ খুঁজতে লাগলাম। উঁচু কাদামাটিতে স্পষ্ট আঁক পড়েছে, কিন্তু দু পা এগুলেই জল। হাল ছেড়ে দেবার জোগাড় হয়ে আসছিল। এমন সময় ডোমপাড়া থেকে অনেক লোকের চিৎকার উঠল। তারপরেই চুপচাপ। অল্পক্ষণ পরেই দেখি ওই দিক থেকে কতকগুলি মানুষ স্টেশনের দিকে ছুটে আসছে। কাছে আসতেই দেখলাম সকলেই সাংঘাতিকভাবে আতঙ্কিত। কিছু জিজ্ঞাসা করবার আগেই তাদের মধ্যে একজন বলে উঠল, বড় বাঘ, বরজের পাশেই মানুষ খাচ্ছে। লোকটা তখনও হাঁপাচ্ছে। জিজ্ঞাসা করলাম, এখনই কাউকে ধরল নাকি? সে বললে, জানি না, যে দেখেছিল সে ঘরের মধ্যে ঢুকে পড়েছে। আমরা স্টেশন মাস্টারবাবুকে বলতে এসেছি, জারুল গ্রামে খবর দেবার জন্যে। থানার দারোগাবাবুকে ডাকলে আমরা বাঁচি। ঘরে ঢুকতে পারছি না, সব খিল পড়ে গিয়েছে। এতক্ষণে আমার হাতে বন্দুক দেখে বললে, বাবু, ওইটা নিয়ে আমাদের সঙ্গে এসো, আমরা ঘরে ঢুকে যাই। লোকটা এমনই উত্তেজিত হয়ে উঠেছিল যে খুঁটিনাটি কথার উত্তর পাওয়া অসম্ভব হয়ে উঠল। বাকি লোকগুলিরও অবস্থা একই। কোনো কথা জিজ্ঞাসা করলেই সকলে মিলে একসঙ্গে উত্তর দেয়। যতটা বুঝলাম তাতে মনে হলো কেউই বাঘ দেখেনি। শিকারে এরূপ
উচ্ছৃঙ্খল জনতা সঙ্গে নিয়ে কোনো কাজ করা চলে না। ওদের বললাম, তোমাদের ভিতর কেবল একজন লোকের দরকার, আমাকে সেই মানুষটার কাছে নিয়ে চলো যে তোমাদের খবর দিয়েছিল। প্রথমটা সকলেই ইতস্তত করতে লাগলো। শেষ পর্যন্ত একজন সাহসী ছোকরাকে পাওয়া গেল। আমরা দুজনই চললাম ডোমপাড়ায়। বাঘের সঙ্গে বহুদিন থেকে বোঝাপড়ায় অভ্যস্ত হলেও যতই বড়জের কাছে আসতে লাগলাম ততই সাহস মুখ ঘুরাতে আরম্ভ করল। নরবুকের সঙ্গেও পরিচয় হয়েছে, তবে তার আহারের সময় কখনো ঘনিষ্ঠতা করতে যায়নি। তাছাড়া দিনের বেলা যে বাঘ ঘরে চড়া হয়ে লোক দেখিয়ে মানুষ খায়, তার চরিত্রে অনেক গলদ থাকা স্বাভাবিক। যে লোকটা খবর দিয়েছিল তাকে বহু কষ্টে ঘর থেকে বার করা গেল। একটা পিলে রোগী মানুষ, স্বামী স্ত্রীর ভালোবাসার এরূপ দৃষ্টান্ত ইতিপূর্বে কখনো দেখিনি। বাইরে আমার সঙ্গের ছোকরা, মাঝখানে খবরই, ভিতরে খবরের স্ত্রী। ছোকরা যতই খবরের হাত ধরে বাইরে নিয়ে আসবার চেষ্টা করে, ততই তার জোয়ান স্ত্রী ভিতরের দিকে টেনে ধরে। বেশ খানিকক্ষণ টানা হাঁচড়ার পর খবরের স্ত্রীর কবল ফসকে বাইরে এসে পড়ল। সঙ্গে সঙ্গে পুলিশের চোর ধরার মতো ছোকরা খবরীকে জাপটে ধরল। বেচারা নাজেহাল হয়েই বললে, চলুন বাবু, দেখিয়ে দিচ্ছি। আমরা কয়েক পা এগিয়েছি। এমন সময় সেই জোয়ান স্ত্রীলোকটি খড় কাটা বটি আর কাস্তে নিয়ে হাজির। আমি বাস্তবিকই ভয় পেয়ে গিয়েছিলাম, খুনোখুনি হতে চলল নাকি। পরে বুঝলাম মেয়েটির উদ্দেশ্য খারাপ নয়। স্বামীর হাতে বটি দিয়ে নিজে কাস্তে হাতে পিছনে আসতে লাগলো। বেশি দূর হাঁটতে হলো না। খবরই বড়জের ভাঙা জায়গাটা দেখিয়ে দিয়ে বললে, ওইখানেই তো বসে খাচ্ছিল। জায়গাটা আমাদের কাছ থেকে 25-30 হাত হবে। বড়জের পিছনে বাঘ কোথায় লুকিয়ে আছে জানবার উপায় নেই। তারা খেয়ে মানুষটিকে যে ভিতরে টেনে নিয়ে গিয়েছে তার সন্দেহ ছিল না। ফাপড়ে পড়ে গেলাম, এখন কি করা যায়? এই রকম সাজানো শিকারীর ভাগ্যে কমই জোটে। মন হাল ছেড়ে দিতে চাচ্ছিল না। বুদ্ধি জুটে গেল। সাহসী ছোকরাটিকে বললাম, 10-12 জন লোক জোগাড় করতে পারলে এখনই বাঘটাকে মেরে ফেলা যায়। মোটা টাকা বকশিসের লোভ দেখালাম, প্রায় বৎসর খানিকের খোরাক। শিকারের সঙ্গে হিসাবের সঙ্গে কখনো সদ্ভাব ঘটাতে পারিনি, এবং মুখ থেকে কথা বেরিয়ে গেলে কখনো প্রতিশ্রুতিকে ভঙ্গ হতে দিইনি। এই কথাটা সকলে না জানুক, আমার কাছে অজানা ছিল না। দামি বন্দুকধরা বাবুর কাছ থেকে লোভনীয় পুরস্কার আশাপ্রদ মনে করেই লোকটা বিপদকে অগ্রাহ্য করে বসল। বললে, দেখছি, কিন্তু আপনাকে আমার সঙ্গে আসতে হবে। রাজি হলাম। ডোমপাড়ার বস্তিতে ঢুকে ছোকরা প্রায় জুলুম করেই প্রত্যেক বাড়ি থেকে লোক সংগ্রহ করে ফেললে। সকলেই হাতিয়ার নিয়ে উপস্থিত। আর এক বিপদে পড়ে গেলাম। লোকগুলোকে নিরস্ত্র করা যায় কেমন করে? বেশিরভাগ লোককেই গাছে ওঠাতে হবে। চেষ্টা শুরু করলাম, বিশেষ তেমন সুবিধা করে উঠতে পারছিলাম না। মেয়েটি বললে, ওরা কি মরদ? চলো বাবু, আমি তোমার হুকুম মানব। মেয়েটি কাস্তে ফেলে দিতে সকলেই রাজি হলো। রেলের লাইনের দিকে 4-5 জনকে পাঠালাম। স্টেশনের দিকে গেল কয়েকজন। বাকি যে কজন রইল তাদের বললাম, তোরা ক্যানেস্তারা, ঢিল বা যা কিছু হোক জোগাড় করে শব্দ করতে করতে স্টেশনের দিক থেকে আমার কাছে চলে আয়। বাঘ ভিতরে থাকলে এই দিক দিয়ে বেরোবে, কারণ লাইনের দিকে গেলেই তারা খাবে। গাছে ওঠা লোকগুলো চিৎকারে স্টেশনের দিকে যাবে না, মানুষের ভিড় দেখলেই পিছুবে। তাছাড়া এই দিকটাই ফাঁকা। বন্দোবস্ত ঠিক হতে আমিও বড়জের সামনে গাছে উঠে পড়লাম। নিরাপদ হতেই বাঘ তাড়ানো লোকগুলোর কথা মনে পড়ল। হিসাবে গলদ করেছি। বাঘ এদিকে না এসে যদি খেপে যায় এবং মানুষগুলোকে আক্রমণ করে। মাথাটা ঘুরে গেল। লজ্জায় নিজের কাছেই নিজে নত হয়ে গেলাম। ভাবলাম, কাজ নাই শিকারে, নেমে পড়ি, লোকগুলোকে বাঁচাই। তখন তারা স্টেশনের কাছাকাছি গিয়ে পড়েছে। নামা আর সম্ভব হলো না। গেরস্ত চালে বিটিং শুরু হলো। ক্যানেস্তারা বাজল, গাছেও লোক উঠল, কিন্তু বাঘের পাত্তা নেই। বাজনদারদের আমার কাছে আসতে নির্দেশ দিলাম। বললাম, তোরা লাইনের ওপার থেকে আবার বাজাতে আরম্ভ কর। যেটুকু ঔদার্য একটু আগে এসেছিল তা শিকার গা ঢাকা দেবার সঙ্গে সঙ্গে উবে গেল। উবে গেল কেন বলি, রোগ চেপে গিয়েছিল। ওরা ফিরে যেতে আবার গুছিয়ে বসলাম। যথাস্থানে লক্ষ্য রেখে বসে আছি। লোকগুলো বরজের আড়ালে চলে গিয়েছে। হঠাৎ দূরে গাছের ওপর থেকে একজন চেঁচিয়ে উঠল।
আওয়াজ এসেছিল অনেক দূর থেকে। কি বলল বুঝতে পারলাম না। ক্যানেস্তারার শব্দের অপেক্ষায় রইলাম। কোনো দিকেই কোনো শব্দ নেই। 10 মিনিট 15 মিনিট করে প্রায় ঘন্টা দেড়েক সময় কেটে গেল। বুঝলাম লোকগুলো বকশিসের মায়া কাটিয়ে ফেলেছে। কতক্ষণ আর আড়ষ্ট হয়ে বসে থাকা যায়? খিদেও তখন জুলুম লাগিয়েছে। অনুমান করলাম বা ক্যানেস্তারার আওয়াজে কোনো জায়গায় ঘুপটি মেরে বসে গিয়েছে। সন্ধ্যার আগে আর বার হচ্ছে না। গাছ থেকে নেমে পড়াই দরকার, যা হোক কিছু খেতে হয়। নামতে হলে বরজের দিকে পিছন করেই না নেমে উপায় নেই। অন্যথায় নিচের ডালগুলো সুবিধামতো পায়ের তলায় পাওয়া যায় না। কাছে লোক থাকলে ও কথা ভাববারও প্রয়োজন হতো না। একলা থাকায় সন্দেহ কী জানি ভাবটা মাথায় ঢুকিয়ে দিলে। আর খানিকক্ষণ লক্ষ্যের দিকে তাকিয়ে নিশ্চিন্ত হলাম। কোথাও কিছু নেই। নেমে এলাম নিচে। মাটি ছুঁতেই বরজের দিকে ফিরলাম। যা দেখলাম তাতে তখনই বন্দুক কাঁধে তুলতে হলো। ভাঙা জায়গাটা থেকে বাঘের একটি থাবা বেরিয়ে এসেছে। চলার গতি থমকে দাঁড়িয়ে গিয়েছে। পা তখনও শূন্যে, দেহটা বরজের আড়ালে। বাঘ নিঃসন্দেহ গোড়া থেকে আমাদের ক্রিয়াকলাপ লক্ষ্য করছিল। বরজের বেড়ায় যে ফাঁক থাকে তা দিয়ে ভিতর থেকে বাইরের সব কিছু পরিষ্কার দেখা যায়, কিন্তু বাইরে থেকে ভিতরে দৃষ্টি চলে না। বরজ বাক্সের মতো চারদিক দিয়ে ঢাকা। পা থেকে আন্দাজ করে বুক বা মাথায় গুলি চালাতে ভরসা পেলাম না। বিশেষ করে অত কাছ থেকে যদি অজায়গায় লাগে তাহলে। রাইফেল প্রস্তুত করে স্থিরভাবে দাঁড়িয়ে আছি। খানিকটা সময় কেটে গেল। দেখলাম পা মাটিতে পড়েছে। কাঠ পর্যন্ত এবার দেখা যায়। মুখটা বরজের আড়ালে। কাঠ দেখে অনুমানের ওপরই বুক ঠিক করে ফেললাম। বরজের বেড়ায় গুলি চালালাম। হাই ভেলোসিটি রাইফেল। নিশ্চিন্ত হলাম সব বাধা সরিয়ে গুলি যথাস্থানে চলে যাবে। গুলি আশ্চর্যভাবে ফল দিলে। বন্দুকের আওয়াজের সঙ্গে সঙ্গে বাঘ পড়ে গেল। ঠিক যেখানে দাঁড়িয়েছিল সেইখানেই। শোয়া অবস্থায় দুটো পায়ে বেড়ার বাইরে বেরিয়ে এসেছে, তবে দেহের সব অংশটাই আড়ালের ভিতরে। অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। ভয় ছিল অনেক সময় মরা বাঘও দাঁড়িয়ে পড়ে। এই কারণেই জানোয়ার বুঝে ডবল করে মারার নিয়ম আছে। এটা শাস্ত্রসম্মত কথা। উপস্থিত ক্ষেত্রে বাঘের আর চলার সম্ভাবনা ছিল না, অসার হয়ে গিয়েছে। হৃষ্ট মনে ফিরলাম স্টেশনের দিকে। মরা বাঘটাকে বার করার জন্যই তো লোকজনের দরকার। তাছাড়া আর একটা খোলা গরুর গাড়ি চাই। মাটিতে দাঁড়িয়ে আক্রমণরত বাঘ মারলাম, আর লোকে দেখবে না? এত বড় বিনয় আমার কুষ্টিতে লেখেনি। মনে মনে ঠিক করে ফেলেছিলাম নিজেই হেঁটে কয় মাইল পাড়ি দেব। রাইফেল হাতে শিকারিকেই যদি লোকে না দেখলো তো মৃত্যুর খেলায় নেমে লাভ। স্টেশনে ঢুকতেই দেখি মাস্টারমশাই টেলিফোনে কথা বলছেন। কথা শেষ করে আমাকে বললেন, জারুল গ্রাম থেকে ইন্সপেক্টর আসছেন, আপনাকে সাক্ষী হতে হবে। পোস্টমর্টেম পরীক্ষা হবে কি না? একদিনে 2টো লোক সাবার হয়ে গেল মশাই। উত্তর দিলাম, আমার চেয়ে বড় সাক্ষী এখনই এসে উপস্থিত হবে। বাঘটা মরেছে। ভদ্রলোক আমার কথায় কানই দিলেন না। বাঘ মারার কথা চাপা দিয়ে বললেন, দেখুন তো দরখাস্তটায় কিছু ভুল টুল রয়ে গেল নাকি। চিঠিটায় আপনাকে সাক্ষী করেছি, এখানেও একটা সই দরকার। চিঠি পড়লাম। সারাংশ এই রকম, এক্ষুনি আমাকে মরগের জায়গা থেকে বদলি করা হোক। দিনে 2টো করে মানুষ মরছে। গা উজোর হতে মাত্র কয়েকদিন বাকি। এই সময়ের ভিতর আমার মৃত্যু ঘটে গেলে কর্তব্যহানি সম্বন্ধে কোনো দোষারোপ যেন না আসে। চিঠি পড়ে ভদ্রলোকের কর্তব্যজ্ঞানের তারিফ না করে পারলাম না। জিজ্ঞাসা করলাম, খানা তল্লাশিতে যদি বার হয় বাঘ মারা পড়েছে, তাহলে আপনার দরখাস্ত নামঞ্জুর হতে পারে। তাছাড়া অযথা বদলির অজুহাতও একটা বদ নথি হয়ে থাকবে, কারণ বাঘের কথা উল্লেখ করেননি। স্টেশন মাস্টার উত্তেজিত হয়ে উঠলেন। কাউন্টার চাপড়ে বললেন, আলবাত দরখাস্ত মানতে হবে। পেটের দায়ে চাকরি করতে এসেছি বলে কি স্ত্রীপুত্রকে বাঘের মুখে তুলে দেব? একটু থেমে বললেন, হরদম মানুষ মরলেই তাকে বলে মরক। কিসে মরল তার খোঁজ নেবার ভার আমার ওপর। ঔষধের জোগাড় হতে হতে যদি সব কিছুই শেষ হয়ে যায়, তখন আমার প্রাণটা কি ফিরিয়ে দেবার জন্য ওপরওয়ালা ব্যস্ত হবে? মরকের যুক্তি অদ্ভুত লাগলেও সংক্রামক রোগ নিবারণ সম্বন্ধে একটা বড় সত্য আত্মপ্রকাশ করল। আমাকে সাক্ষী করা ও আমার স্বাক্ষর নেবার জন্য যখন তিনি রুখে উঠেছেন,
তখন দেখি পিসেমশাই স্বয়ং স্টেশনে এসে উপস্থিত, হাতে দোনলা বন্দুক। আমাকে দেখে বললেন, বাবা, কি ভয় পেয়েছিলাম। কাল তোমাকে আনতে গাড়ি পাঠিয়ে দেবার পরই খবর এলো আমাদের টেপোকে বাঘে নিয়েছে। ছেলেটা ছাগল চড়াচ্ছিল রামুর খেতে, লোকজন তাড়া করায় বাঘ ওকে ফেলে পালায়। দিন দুপুরে এই কাণ্ড। একটা হাত একেবারে গেছে। ওকে সঙ্গে করে এনেছি জালুল গ্রামে হাসপাতালে পাঠাবো বলে। বাঁচবে বলে মনে হয় না, কাল সন্ধ্যা থেকেই জ্ঞান হারিয়েছে। গরুর গাড়ি পাওয়া যায় না, পালকিও চলে গেছে চাটুজ্যের। এখানে ওটাও পূজা বাড়ি, কিছু পাওয়া গেল না। খবর আসতেই সন্ধ্যা হয়ে গেল। তারপরে হঠাৎ মুষলধারায় বৃষ্টি। একটু থামথম হতে রাত্রেই রমেন তোমার খোঁজে যোগিনকে নিয়ে বার হয়েছিল। 2 পা চলতেই লণ্ঠনের কাজ গেল ফেটে, তারপর আলো নিবল ঝোড়ো হাওয়ায়। তা সত্ত্বেও রমেনকে যেতেই হবে। ছোট্ট একটা টর্চ, 1.5 গজ তার আলোর বহর, তাই নিয়ে বেরুলো। তারপর পিছলে এঁটেল মাটিতে 12-3 আছাড় খেয়ে ফিরল। যোগিনেরও ওই অবস্থা, কাদামাটি মেখে ফিরেছিল। ঘটনার বিবৃতি দিয়ে তিনি বললেন, যাক বাবা, তোমাকে সুস্থ অবস্থায় দেখে বাঁচলাম। আসবার সময় গাছে ওঠা কতগুলো লোককে দেখলাম, তোমার হাতে রাইফেল। এদিকেও কোনো উপদ্রব হলো নাকি? জবাব দিলাম, 2টো লোক মরেছে, আমিও বাঘটাকে মেরেছি। পিসেমশাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। উত্তরটা জরুরি দরকার ছিল। জানালাম, কাছেই মারা পড়েছে, চলুন দেখাচ্ছি। পিসেমশাইকে সঙ্গে নিয়ে সেই সাহসী ছোকরাকে ডাকলাম। আরও মানুষের দরকার। সে দেখি পিছিয়ে পড়েছে। অনুমান করলাম বাঘ যে মরেছে এ কথা অত সহজে সে বিশ্বাস করতে রাজি নয়। তার সাহস ফুরিয়ে যাবার আরেকটি কারণ হতে পারে। বরজের ভিতর বাঘের খবর গাছে চড়া মানুষগুলি চাক্ষুষ দেখে জানিয়ে দেওয়ায়। বহু চেষ্টায় বোঝানো গেল আমার কথাটা মিথ্যে নয়। পুনরায় তারই সাহায্যে লোক জড়ো হলো। সকলে মিলে বদ্ধভূমির নিকট হাজির হলাম। যথাস্থানে এসে দেখি ভৌতিক কাণ্ড ঘটে গিয়েছে। বাঘের পা দেখা যাচ্ছে না। ভাবলাম মৃত্যুর ঠিক আগে অনেক আহত জানোয়ার পা ছুঁড়ে থাকে, হয়তো ওই কারণে পা দুটো বরজে আড়াল পড়ে গিয়েছে। তবু সন্দেহকে হাতে রাখা ভালো। সাবধানে ভাঙা জায়গাটার দিকে এগুতে লাগলাম। খুব কাছে গিয়ে দেখি যেখানে বাঘ পড়েছিল সেখানে বালতিখানে টাটকা রক্ত জমে গিয়েছে। বাঘ একবার বাইরে আসারও চেষ্টা করেছিল। সদ্য থাবার ছাপে গতির চিহ্ন ধরা পড়ল। শুধু থাবার দাগ নয়, এক হাতের ভিতর একটি আছাড়ের চিহ্নও রয়েছে। সামনের থাবার পরে ভিতর দিকে পিছনের পায়ের দাগ উল্টোমুখী। বাঘ কোথায় গেছে জানতে বাকি রইল না, এবং এটাও বুঝলাম 1 কদম চলতে গিয়ে যাকে আছাড় খেতে হয় সে বেশি দূর যায়নি, এই বরজের ভিতরই আছে। সবই ঠিক, কিন্তু পিসেমশায় আর অতগুলো লোকের সামনে মুখ দেখাই কেমন করে? রক্তের প্রমাণ তো আমার সত্যবাদিতাকে ঠেকা দেবার পক্ষে যথেষ্ট নয়। কি করে ওদের বোঝাবো ওটা মানুষের রক্ত নয়? ক্ষণিকে আত্মাভিমান আমাকে উন্মাদ করে তুলল। সোজা ফিরে এলাম পিসেমশায়ের কাছে। কোনো বাক্যব্যয় না করে আমার ম্যাগাজিন রাইফেলটা তার হাতে দিলাম এবং তার দোনলাটা একরকম ছিনিয়ে নিয়ে নিলাম। আমার আচরণে তিনি কী ভাববেন সে চিন্তা তখন মাথায় নেই। উন্মত্ততার মাঝেও শিকারী সতর্ক ছিল। বন্দুক খুলে টোটা দেখে নিলাম, একেবারে টাটকা টোটা, লিথেল বল। ঘোরা ফেললাম নখের ওপর। পেরেক দোনলটা যেন দৈব কৃপায় এসে গেল। অত কাছ থেকে ম্যাগাজিন রাইফেলে 2 বার টোটা ভরার অবসর পেতাম না। বন্দুক ঠিক আছে, ঢোকার মতো গর্ত হয়ে গেল। আর দেরি করার সময় নেই। হামা দিয়ে ঢুকে পড়লাম বরজের ভিতর। তলায় নরম মাটি, চতুষ্পদীয়ের মতো চলতে বিশেষ অসুবিধা হচ্ছিল না। কেবল জলে হাঁটু পড়ায় যে আওয়াজ হচ্ছিল সেইটুকুই অস্বস্তিকর। পানের পাতায় রক্তের দাগ দেখে 1 পা এগোচ্ছি, একটু কিছু সন্দেহের সাড়া পেলেই থামছি, আবার চলছি। আমি প্রায় যন্ত্রচালিতের মতো হয়ে গিয়েছি। বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে কিছুমাত্র খেয়াল নেই। একমাত্র লক্ষ্য মারাবাগকে পালাতে দেব না। এর ভিতর বরজের প্রায় মাঝ বরাবর এসে পড়েছিলাম। দেখি রক্তের দাগ মোড় ফিরল। এইখানে বাঘের গলার ঘরঘরানি আওয়াজ শুনলাম। বাঘ আমাকে দেখেছে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। গতি থামিয়ে নীল ডাউনের মতো বসলাম। কাঁধে বন্দুকের বাট তখন আপনা থেকেই উঠে গিয়েছে। বাঁ পাশে পানের লতা একই জায়গায় দুলছে।
দৃষ্টি সন্ধানের বস্তু খুঁজে বার করল। বাঘ কয়েক হাতের ভিতর পড়ে আছে, তার পিছনটা আমার দিকে, লেজের উত্থান পতন চলেছে। সেও ঘাড় বেঁকিয়ে দৃষ্টি রেখেছে আমার ওপর। অত কাছ থেকে জীবন্ত বাঘের খোলা দাঁত কখনো দেখিনি। আমার ওপর লাফিয়ে পড়ার কি দারুণ আগ্রহ। হঠাৎ কিভাবে ঘোড়া পড়ে গেল, সঙ্গে সঙ্গে মাথায় দারুণ আঘাত পেলাম। ঠিক তারপর কি হলো মনে নেই। জ্ঞান ফিরে আসতে দেখি আমি বিছানায় শুয়ে, মাথায় ব্যান্ডেজ বাঁধা। যথাসময়ে জানতে পারলাম বাঘ আমাকে আক্রমণ করেনি। মরা বাঘের অভিশাপে পিসেমশাইয়ের বন্দুকের নল ফেটে গিয়েছিল। নল বৎসরে একবার পরিষ্কার হতো, এবার তাও হয়নি। মোর্চের সঙ্গে বারুদের সদ্ভাব না থাকায় যা ঘটবার তা ঘটল। বাঘটা না মরলে পিসেমশাই বোধ হয় জমের বাড়ি পর্যন্ত তাড়া করতেন আমাকে সদুপদেশ দেওয়ার জন্য। গল্পটা শেষ করে মুখুজ্জেমশাই বললেন, এই দেখো না, আজও বন্দুক ফাটার জখমি চিহ্ন কপালে পড়ে আছি।